গ্রীষ্মের রৌদ্রতপ্ত দুপুর, জনবহুল পরিবেশটাতে বাতাসে ছিটে ফোটাও নেই। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ব্যস্ত শহরের প্রতিটা প্রাণ। বাসের জন্য অপেক্ষারত এক তরুণী গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে রাস্তার এক কর্নারে দাঁড়িয়ে অস্থির ভঙ্গিতে এদিক ওদিক চোখ বোলাচ্ছে। রাদ্দিতা নামের তরুণীটি ভার্সিটি থেকে মাত্রই বেরিয়েছে। তার দৃষ্টি বাস আসার অপেক্ষায় অস্থির থাকার পাশাপাশি অন্য একটি কারণেও অস্থির হয়ে আছে। খুব সঙ্গোপনে সে একজন মানুষকে খুঁজে বেড়াচ্ছে। প্রতিদিন সে যখন বাস খোঁজার জন্য রাস্তায় এসে দাঁড়ায়, প্রত্যেক দিনই সে একজন সুদর্শন যুবককে তার জন্য অপেক্ষা করতে দেখে। তার চোখের চাহনি রাদ্দিতাকে বোঝাতে সক্ষম হয় যে সে তাকে ভীষণ ভালোবাসে। তবে কোনোদিন সে অবশ্য রাদ্দিতাকে ভালোবাসার কথা বলেনি। সে শুধু অপলক দৃষ্টিতে তাকে দেখেই গেছে। তবে আজ ছেলেটা আসেনি কেন? কোথাও সে তাকে দেখতেই পাচ্ছে না। ছেলেটার কিছু হলো না তো? রাদ্দিতার বাবা মা কেউ নেই, সে অনাথ। তার যখন 10 বছর বয়স, তখন তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সে তখন তার বাবা মায়ের সাথে ছিল না, যার কারণে সে বেঁচে যায়। কিন্তু হারিয়ে যায় তার জীবন থেকে সমস্ত হাসি, আনন্দ। তার মা বাবা চলে যাওয়ার পর থেকে সে তার চাচার কাছেই মানুষ হয়। চাচা তাকে অসম্ভব ভালোবাসলেও তার চাচি তাকে একদম সহ্য করতে পারে না, যার কারণে প্রতিনিয়তই তাকে অমানসিক নির্যাতন সহ্য করতে হয়। এসব ভেবে রাদ্দিতা দীর্ঘশ্বাস ফেলে। বাস না পেয়ে খানিক সামনে এগিয়ে গিয়ে দেখতে পেল একটা জায়গায় অনেক লোকজনের ভিড়। সে কৌতূহল নিয়ে সামনে এগিয়ে গিয়ে ভিড় ঠেলে যা দেখতে পেল, তা দেখে তার মনে হলো বিশাল আকাশটা তার উপর ভেঙে পড়েছে। মনের অজান্তেই মনের কোণে যে স্বপ্ন এঁকেছিল তা যেন চোখের সামনেই ধূলিসাৎ হয়ে যেতে দেখল। প্রতিটা দিন যে ছেলেটা তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করত, সেই ছেলেটাই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। রাদ্দিতা অপেক্ষায় ছিল একদিন ঠিক ছেলেটা তাকে ভালোবাসার কথা বলবে, তাকে সুখময় এক জীবন উপহার দেবে। সেও যে মনের অজান্তেই ছেলেটাকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু এ কি হয়ে গেল? তার সাথেই কেন সব সময় এমন হয়? কেন তার ভালোবাসার ফুলটা ফোটার আগেই সেই ফুল ঝরে গেল? রাদ্দিতার দেরি না করে অশ্রুসিক্ত নয়নে দৌড়ে রদমানের কাছে গিয়ে তার মাথাটা কোলে নিয়ে কান্না ভেজা কণ্ঠে অস্থিরতা নিয়ে বলল, চোখ খুলেন। কিভাবে হলো এসব? প্লিজ তাকান আমার দিকে। রাদ্দিতার ডাকে পিট পিট করে চোখ খুলল রাদমান। রক্তমাখা হাতটা ধীরে ধীরে রাদ্দিতার গালে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রাদ্দিতা, আমাকে ক্ষমা করে দিও। জানো, খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সুখের একটা সংসার গড়ার। কালকেই বাবা মাকে তোমাদের বাড়ি পাঠাতাম, লাল টুকটুকে বউ করে তোমাকে আমার ঘরে নিয়ে আসার জন্য। কিন্তু কিন্তু কি হয়ে গেল? আমি পারলাম না তোমাকে তোমার চাচির অত্যাচার থেকে রক্ষা করতে। আমি বোধহয় মারা যাচ্ছি রাদ্দিতা, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমি বোধহয় বাঁচবো না, খুব কষ্ট হচ্ছে রাদ্দিতা। রাদ্দিতা কান্নার দাপটে হেঁচকি তুলতে তুলতে রাদমানের গালে হাত বুলিয়ে বলতে লাগলো, কিচ্ছু হবে না আপনার, আমি কিচ্ছু হতে দেব না, চুপ করুন। রাদমানের গায়ের রক্তে রাদ্দিতাও মাখামাখি হয়ে গেল। রাদমানের শরীর ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করলো। রাদ্দিতার গালে যে হাতটা রাখা হয়েছিল সেটা ধীর গতিতে মাটিতে লুটিয়ে পড়ল। সেই সাথে পিটপিট করে খুলে রাখা চোখ দুটোও বন্ধ হয়ে গেল। রাদ্দিতা পাগলের মতন রাদমানের গাল ধরে ঝাঁকাতে ঝাঁকাতে ডাকতে লাগলো, কিন্তু রাদমান আর চোখ খুলল না। রাদ্দিতা সাহস করে রাদমানের পালস চেক করে দেখলো, না, রাদমান তাকে ছেড়ে চলে যায়নি, এখনো সে জীবিত। তাই রাদ্দিতার সময় নষ্ট না করে আশেপাশের লোকজনের সহায়তায় রাদমানকে নিয়ে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে ছুটল। হসপিটালের একটা কেবিনে বিমর্ষ মনে বসে আছে রাদ্দিতা। তার দৃষ্টি রাদমানের ফ্যাকাশে মুখটার দিকে স্থির হয়ে আছে। রাদমানের জ্ঞান এখনো ফেরেনি। ডাক্তার জানিয়েছেন রাদমান এখন পুরোপুরি শঙ্কামুক্ত। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। শরীর থেকে অনেকটা রক্ত যাওয়ায় ফর্সা চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। ঘন পল্লব বিশিষ্ট চোখজোড়া বন্ধ করে রেখেছে। কপালে হাতে পায়ে ব্যান্ডেজ করা। রাস্তার লোকজনের মুখে ঘটনার সারমর্ম যেটুকু শুনেছিলেন রাদ্দিতার, তা হলো
রাদমান নাকি কাউকে দেখা মাত্রই দৌড়ে সামনের দিকে এগোচ্ছিলেন, কিন্তু সে এটা খেয়ালই করেনি যে সে ফুটপাতে নেমে মেন রোডের দিকে দৌড়াচ্ছিল, যার কারণে সামনে থেকে হঠাৎ একটা বাস এসে তাকে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তার এক সাইডে পড়ে যায়। আর রাদমান যে তাকে দেখে এভাবে বেখেয়ালিভাবে দৌড়াচ্ছিল সেটা সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। এখন যদি এই মানুষটার কিছু একটা হয়ে যেত, তাহলে সে কিভাবে বেঁচে থাকতো? রাদমানকে রাদ্দিতা আগে থেকেই চিনত। সে স্বনামধন্য ব্যবসায়ী আবরার চৌধুরীর একমাত্র ছেলে। এত বড়লোক হওয়া সত্ত্বেও যে রাদমান তার মতন একটা অনাথ মেয়ের প্রেমে পড়বে তা রাদ্দিতা কল্পনার বাইরে ছিল। রাদমানের অ্যাক্সিডেন্টের খবর শুনে তার মা বাবা দুজনেই পাগলের মতন হসপিটালে ছুটে এসেছেন। দুর্ঘটনার খবর অবশ্য রাদ্দিতাই দিয়েছিল, রাদমানের প্যান্টের পকেট থেকে উদ্ধারকৃত ফোন থেকে। বর্তমানে তারা কেবিনের বাইরে বসে রাদমানের জ্ঞান ফেরার অপেক্ষা করছে। তবে তারা কেন রাদ্দিতাকে রাদমানের পাশে বসে থাকতে বলল, সেই ব্যাপারটা এখনো বোধগম্য হচ্ছে না রাদ্দিতার কাছে। রাদ্দিতার ভাবনার মাঝেই চোখ খুলল রাদমান। চোখ খুলেই প্রিয় মানুষটাকে চোখের সামনে বসে থাকতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রাদমানের। সে হাসি মুখেই রাদ্দিতার হাতটা টেনে তার খোঁচা খোঁচা দাড়ি বিশিষ্ট গালে রেখে বলল, মুখটা এত শুকিয়ে গেছে কেন তোমার? খুব ভয় পেয়ে গেছিলে বুঝি? রাদ্দিতা কান্না ভেজা কণ্ঠে অভিমানী কন্যার ন্যায় বলল, এরকম বেকাল হয়ে কেন চলাফেরা করছিলেন? যদি আপনার কিছু একটা হয়ে যেত? রাদমান তৃপ্তির হাসি আসলো। সে ভাবতেই পারেনি লুকোচুরিভাবে রাদ্দিতাও তাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা ভালোবাসা সে রাদ্দিতার জন্য নিজের মনের মধ্যে পুষে রেখেছে। দুজনের মনের অনুভূতি যে এক ছিল, শুধু ভালোবাসাটা প্রকাশ করা বাকি ছিল। রাদমান মৃদু হেসে কান্নারত রাদ্দিতার গালে একটা হাত রেখে আদুরে গলায় বলল, সরি প্রিয়তমা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আর এভাবে বেখেয়ালিভাবে চলাফেরা করব না, আই প্রমিস ইউ। আমি সতর্ক হয়েই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু দৌড়ানোর সময় হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা খেয়ে তাল সামলাতে পারিনি, যার ফলেই এই অ্যাক্সিডেন্ট। আর এমন হবে না, প্রমিস। রাদ্দিতা কান্নামাখা কণ্ঠেই রাদমানের দিকে দৃষ্টি রেখে বলল, মনে থাকে যেন। উত্তরে রাদমান মুচকি হাসল। আসলে রাদমান নিজেও প্রচণ্ড ভয় পেয়ে গেছিল তার অ্যাক্সিডেন্টে। না, সে নিজের জন্য চিন্তা করছিল না, তার পুরো চিন্তা জুড়েই ছিল রাদ্দিতা। সে ভাবছিল যদি সে দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে রাদ্দিতার কি হবে? সে যে ভীষণ ভালোবাসে রাদ্দিতাকে, তাকে ছেড়ে কি করে দুনিয়ার মায়া ত্যাগ করবে? সে ছাড়া এই মেয়েটাকে এত অত্যাচারের হাত থেকে কে বাঁচাবে? কিন্তু সৃষ্টিকর্তা তা হতে দেননি। একজোড়া যুগলের মনের সুপ্ত অনুভূতিকে প্রণয়ে রূপান্তরের সুযোগ দিয়েছে। রাদ্দিতা যখন ভার্সিটি জীবনে পা রাখে, সেদিনই প্রথম ক্লাসের দিনই রাদমানের নজরে পড়ে সে। রাদমান তখন কোনো একটা কাজে ভার্সিটির সামনে দিয়েই যাচ্ছিল। হঠাৎই হালকা গোলাপি লং থ্রি পিস পরা ফর্সা চেহারার একটা মেয়েকে দেখে সে থমকে দাঁড়ায়। 27 বছরের জীবনে তার কোনো মেয়েকে ভালো না লাগলেও এই একটি মেয়েকে দেখা মাত্রই তার হৃদয়ে অদ্ভুত সব অনুভূতিদের আনাগোনা শুরু হলো। সব সময় একাকী বিষণ্ণ মনা হয়ে থাকে মেয়েটিকেই তার প্রচণ্ড পরিমাণে ভালো লাগতে শুরু করলো। কিন্তু মেয়েটার বিষণ্ণ ভরা মুখটা দেখলে তার ভীষণ কষ্ট হতো। তাই সে তার পরিচিত কয়েকজনকে রাদ্দিতার ব্যাপারে খোঁজ নিতে বলেছিল। তারা তার ব্যাপারে যে তথ্য দিয়েছিল তাতে রাদ্দিতার বিষণ্ণতার কারণ সবটা পরিষ্কার হয়ে গেছিল রাদমানের কাছে। তারপর থেকে রাদমান শুধু তার বাবা মাকে রাজি করিয়ে গেছে রাদ্দিতাকে তার বউ করে ঘরে আনার জন্য। তার বাবা প্রথমে একটু অমত করলেও পরে ছেলের সুখের কথা চিন্তা করে রাজি হয়ে গেছিল। রাদমান তার ভাবনার জগৎ থেকে ফিরে এসে পূর্ণ দৃষ্টিতে রাদ্দিতার দিকে তাকালো। সে দেখল রাদ্দিতা বিষণ্ণ মাখা মনে মাথা নিচু করে বসে আছে। রাদমান শুয়ে থেকে উঠে বসার চেষ্টা করলো। রাদ্দিতা তা লক্ষ্য করে তাকে ধরে বসালো। রাদমান শান্ত কণ্ঠে রাদ্দিতার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাদ্দিতা, খুব খুব ভালোবাসি। এতদিন প্রকাশ করিনি কারণ আমি চেয়েছিলাম তোমাকে আমার জীবন সঙ্গিনী করে সমস্ত অত্যাচার থেকে রক্ষা করে আমার সুখে নিড়ে নেওয়ার পর আমার মনের সকল অনুভূতি জানাতে। তাই এতদিন শুধু তোমাকে চোখে চোখে রেখেছি, ভালোবাসার প্রকাশ না করেই। বলো, হবে কি তুমি আমার জীবন সঙ্গিনী? দেবে কি আমায় তোমাকে ভালোবাসার একটা সুযোগ? তোমাকে আর কোনোদিন কষ্ট পেতে দেব না আমি।
ভালোবাসার চেয়েও একটু বেশি আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা। রাদমানের আবেগমাখা কথা শুনে রাদ্দিতা ফুপিয়ে কেঁদে উঠল। তার মতন অনাথ মেয়েকে যে কেউ এতটা ভালোবাসবে সেটা সে কল্পনাই করেনি। তার চাচার অগোচারে তার চাচি তাকে যে এত অমানসিক নির্যাতন করত, যার ফলে সে ভেবেছিল এই জীবনে সে বোধহয় আর সুখের দেখা পাবে না। যার বাবা মা নেই তার আবার কিসের সুখ? তারা তো সমাজের দয়ার পাত্রী। কিন্তু না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই দুঃখের পর সুখ দেন। সৃষ্টিকর্তার দেওয়া সেই সুখই রাদ্দিতার জীবনে এখন হাতছানি দিচ্ছে। বাবা মায়ের পর তাকেও একজন মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। রাদ্দিতার কান্নামাখা মুখটা দেখে রাদমান অস্থির হয়ে তার একটা হাত রাদ্দিতার দিকে বাড়িয়ে বলতে লাগলো, প্লিজ কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, প্লিজ বুকে আসো, বুকটা যে খুব পুড়ছে, কাম ফার্স্ট রাদ্দিতা। রাদমানের আশকারা পেয়ে রাদ্দিতার ঝড়ের বেগে রাদমানের বুকে ঝাঁপিয়ে পড়ল। কান্নার তালে মৃদু কাঁপছে তার শরীরটা। রাদমান নিজের বাহু ডোরে আরো শক্ত করে রাদ্দিতাকে জড়িয়ে নিল। কিছু সময় চলে গেছে এভাবেই। রাদমান এখনো কান্নারত রাদ্দিতার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, আর তাকে এটা সেটা বলে কান্না থামানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু কোনোভাবেই যখন তার কান্না থামছে না, তখন সে দুষ্টুমি করে বলল, তুমি চাইলে আজ সারাদিনই জড়িয়ে ধরে রাখতে পারো, আমার কোনো সমস্যা নেই। তবে জড়িয়ে ধরা অবস্থায় যদি আমার কর্তৃক ভুল কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না বলে দিলাম। রাদমানের দুষ্টিমিপূর্ণ কথায় রাদ্দিতা বুক থেকে মুখ তুলে তার দিকে চেয়ে মুখে খানিকটা রাগের আভাস নিয়ে বলল, ফাজিল লোক, হাত পা ভেঙে বসে আছে, তবুও ফাজলামি মার্কা কথা বলা থামে না। রাদ্দিতার কথা শুনে রাদমান মৃদু হেসে রাদ্দিতাকে আবারও বুকে টেনে নিয়ে ভুল শুধরানোর ভঙ্গিতে বলে, হাত পা ভাঙেনি, হাত পা ছিলে গেছে আর কপাল কেটে গেছে, বুঝলে? তাই তোমার কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। এতটুকু অসুস্থতা নিয়ে ফাজলামি কথাবার্তা বলাই যায়, কি বলো তুমি? বলা যায় না? রাদ্দিতা রাদমানের বুকে লেপ্টে থেকেই বলল, কচু বলা যায়। রাদমান শব্দ করে হেসে দিল রাদ্দিতার কথায়। তারপর অন্য প্রসঙ্গ টেনে বলল, তুমি তো আমার উত্তরটা দিলে না সোনা। কোনটার? একটু আগে যে বিয়ের প্রপোজাল দিলাম সেটার? ভালোবাসা তো আমাকে? রাদ্দিতা চুপ করে রইল। খানিক সময় পর লম্বা দম নিয়ে লাজুক কণ্ঠে বলল, খুব বেশি ভালোবাসি। কখন যে মনের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেললাম তা আমি নিজেও জানি না। আপনার মধ্যে আমি কোনো বখাটে ছেলের আচরণ খুঁজে পাইনি। আপনার মধ্যে একজন বিশ্বাস ও ভরসাযোগ্য পুরুষের প্রতিচ্ছবি দেখেছি, তাই হয়তো আপনার প্রেমে পড়ে গেছি। খুব অপেক্ষা করতাম আমি আপনার মতন একজনের, যে আমাকে একটু সুখের দেখা দেবে, আমাকে প্রচণ্ড ভালোবাসবে। আজ তাকে আমি পেয়েছি, তার সাথেই আমি সারা জীবন থাকতে চাই। চাচুর পরে এই দুনিয়াতে আপন বলতে আপনি ছাড়া যে আর কেউ নেই আমার। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল রাদ্দিতা। রাদমান দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাদ্দিতার কথাগুলো শুনছিল। আচমকা তার কান্নার আওয়াজ কর্ণকোহরে পৌঁছাতেই সে অস্থির ভঙ্গিতে বলতে লাগলো, আবার কাঁদছো? খবরদার, আর কাঁদবে না বলে দিলাম। আমার কষ্ট হয়তো শোনা, তোমার জন্য আমি আছি, আর কখনো কষ্ট পেতে দেব না তোমাকে, প্লিজ কেঁদো না। রাদমান এখনও রাদ্দিতাকে জড়িয়ে ধরে আছে। মেয়েটা আরও কত কথা যে যার ছোট্ট মনটাতে চেপে রেখেছে তা ওপরওয়ালাই জানে। সে এখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। রাদমান আর বাধা দেয়নি। তার মতে কান্না করলে মন হালকা হয়। তাছাড়া রাদ্দিতা এতদিন পর একটা ভরসার মানুষ খুঁজে পেয়েছে, যা সে প্রতিনিয়তই চাইতো। রাদমানের জ্ঞান ফেরার খবর নার্স তার বাবা মাকে জানালে রাদমানের মা তৎক্ষণাৎ তাকে দেখতে কেবিনে ছুটে আসলে দরজার কাছে এসে রাদমান ও রাদ্দিতার সমস্ত কথোপকথনই শুনতে পান। তিনি রাদ্দিতার কান্না জড়িত কথা শুনে মৃদু হেসে তাদের দিকে এগিয়ে যান। রাদমানের মাকে দেখা মাত্রই রাদমান তৎক্ষণাৎ রাদ্দিতাকে বাহুবন্ধন থেকে মুক্ত করে। রাদ্দিতা সতর্ক ভঙ্গিতে পিছন ফিরে তাকালে রাদমানের মাকে দেখে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যায়। রাদমানের মা রাদ্দিতার দিকে এগিয়ে এসে মুচকি হেসে আগের স্থানে তাকে তিনি বসিয়ে দেন। হাসি মাখা মুখেই বলেন, উঠতে হবে না, বসো। আর কে বলেছে এই দুনিয়ায় তোমার আপন কেউ নেই? আজ থেকে রাদমানের বাবা মাই হলো তোমার বাবা মা, মনে থাকবে? আর যেন এসব কথা না শুনি। অতি আবেগে আনন্দে সুখে রাদ্দিতার চোখে জল চলে আসলো। রাদমানের মাও চোখে অশ্রু নিয়ে রাদ্দিতাকে জড়িয়ে ধরলেন।
বেডে বালিশের ওপর হেলান দিয়ে বসে তৃপ্তির হাসি হাসলো রাদমান। রাফিজা বেগম রাদ্দিতার চোখ মুছিয়ে দিয়ে বললেন, আজকের পর থেকে একদম কাঁদবে না। আমি তোমাকে আমার পুত্রবধূ করে নয়, আমার মেয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। রাদ্দিতা ওনার জবাবে মৃদু হাসল। তার কপালে যে এতটা সুখ লেখা থাকবে সেটা সে কল্পনাও করেনি। রাদ্দিতা হঠাৎ বাইরের দিকে দৃষ্টি রেখে দেখল সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এতটা সময় চলে গেছে সে একদমই বুঝতে পারেনি। আজ বাড়িতে গিয়ে কি জবাব দেবে সে তার চাচির কাছে, এটা ভেবেই তার গলা শুকিয়ে আসছে। আজ একটা মারও মাটিতে পড়বে না। রাদ্দিতার চিন্তার ব্যাপারটা নজর এড়ায়নি ওদের মা ছেলের। তবে তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়েই রাদ্দিতা তাড়াহুড়ো করে বলল, সেই দুপুরে বেরিয়েছিলাম, এখনো বাড়িতে ফেরা হয়নি। এমনকি চাচুকে ফোন করে জানানোও হয়নি। চাচু চিন্তা করবে। আমি এখন আসি আন্টি। রাফিজা বেগম রাদ্দিতার গালে হাত রেখে তার পাশে বসে বললেন, একদম না, তুমি এখানেই থাকবে। তুমি চলে গেলে আমার ছেলেটাকে দেখবে কে? আর তোমার চাচুকে আমি ফোন করে জানিয়ে দিয়েছি তোমার এখানে আসার কথা, চিন্তা করো না। রাদমানও গম্ভীর মুখে রাদ্দিতার উদ্দেশ্যে বলল, ওই জঘন্য মহিলা তোমাকে এত অত্যাচার করে আর তুমি সেখানে যাওয়ার জন্যই পাগল হয়ে যাচ্ছ? আমি খুব ভালো করেই জানি তুমি যদি এখন বাড়িতে যাও ওই মহিলা তোমাকে অত্যাচার করবে। কি ঠিক বলিনি? রাদ্দিতা এক পলক রাদমানের রাগী মুখটার দিকে তাকালো। লোকটা কি করে সব বুঝে যায়? সে কি রাদ্দিতার মন পড়তে পারে? রাদ্দিতা আনমনা হয়ে ভাবছে রাদমান তার ব্যাপারে এত কিছু কি করে জানে। সে তো সব সময় মুখ বুজে তার চাচির সব নির্যাতন সহ্য করত। মুখ ফুটে কাউকে তার কষ্টের কথা জানাতো না। এমনকি তার চাচা পর্যন্ত জানে না তার চাচির আসল রূপ। কিন্তু রাদমান কি করে জানলো? রাদ্দিতার ভাবনার মাঝেই রাফিজা বেগম ছেলেকে কড়া শাসনের ভঙ্গিতে বলেন, খবরদার, একদম আমার বৌমাকে ধমক দিয়ে কথা বলবি না। আর আজকের পর থেকে রাদ্দিতাও ওই বাড়িতে আর যাবে না। যদি ওর চাচাকে দেখতে বেশি মন চাই তাহলে তোরা দুজন একসাথে গিয়ে দেখে আসবি, দরকার পড়লে থাকতেও পারিস, কিন্তু রাদ্দিতাকে একা আর ওই বাড়িতে আমি পাঠাবো না। রাফিজা বেগমের কথা শুনে রাদমান রাদ্দিতা দুজনেই ওনার দিকে ভ্যাবলাকান্তের মতন তাকিয়ে থাকলো। মাথায় সমস্ত কথা জট পাকানোর মতন পাকাতেই রাদমান নীরবতা ছিন্ন করে নির্বোধের মতন তার মায়ের উদ্দেশ্যে বলল, মানে? রাদ্দিতা এখনো স্থির নয়নে রাফিজা বেগমের দিকেই তাকিয়ে আছে। রাফিজা বেগম দুজনের মুখের অবস্থা দেখে কিঞ্চিত হাসলেন। তারপর রাদমানের দিকে দৃষ্টি রেখে শান্ত কণ্ঠে বললেন, মানে হলো তোদের আজ বিয়ে। রাদ্দিতার চাচাকে এই বিষয়ে বিস্তারিত আমি বলেছি। উনি অমত করেননি বিয়েতে, এবং উনি আর কাজী দুজনেই এখানে আসছেন। আজ হসপিটালেই তোদের বিবাহ সম্পন্ন হবে, বুঝলি? রাদমান চরম বিস্ময়ে বিমূঢ় হয়ে আছে, স্তব্ধ হয়ে অবাক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে আছে। রাদমান ভাবতেই পারেনি তার মা এত বড় একটা সারপ্রাইজ দেবে তাকে আজ। তার মা তার থেকেও ফার্স্ট। রাদ্দিতার অবস্থাও ঠিক রাদমানের মতোই। সে চিন্তাও করেনি এত তাড়াতাড়ি সে এত কিছু পেয়ে যাবে। আজই সে তার ভালোবাসার মানুষটার কাছ থেকে ভালোবাসার কথা শুনেছে, আর আজকে যে মানুষটার সাথে একান্ত ব্যক্তিগত মানুষ হিসাবে পেয়ে যাবে সেটা সে কল্পনাও করেনি। কেবিনে পিন পতন নীরবতা চলছে। রাফিজা বেগম দুজনের মুখের ভাবভঙ্গি দেখে ভালোই মজা পাচ্ছেন। হঠাৎই রাদমান অবাকে রেস কাটিয়ে তার মাকে জড়িয়ে ধরে খুশিতে আপ্লুত হয়ে বলল, এই না হলে আমার মা! আমি বিয়ের কথাটা এখনই তোমাকে বলতাম, কিন্তু তুমি আমার বলার আগেই সব ঠিকঠাক করে রেখেছো। আমি অনেক খুশি হয়েছি মা। রাফিজা মৃদু হেসে ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, সব আমি আমার ছেলের খুশির জন্যই করেছি। তোর মলিন চেহারাটা দেখে আমি মা হয়ে সহ্য করতে পারছিলাম না, তাই তোর চেহারায় মলিনতা দূর করার ব্যবস্থা করেছি তোর অগোচরেই। রাদমান তৃপ্তির হাসি হেসে তার মায়ের কপালে চুমু খেলো। রাদ্দিতা খুব মনোযোগ সহকারে মা ছেলের কাণ্ড দেখে যাচ্ছে। সে জড়সড় হয়ে বেডের এক কোণায় বসে আছে। রাফিজা রাদ্দিতাকে লক্ষ্য করে তাকেও তার বুকে টেনে নিলেন। তারপর দুজনের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তোরাই এখন আমার সব। সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে দুজনেই এখন নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হও। আর রাত, তুই তোর এমন বেখেয়ালি চলাফেরা বন্ধ কর। এখন শুধু তুই একা না, আরও 3টে জীবন তোর জীবনের সাথে জড়িয়ে আছে, বুঝলি পাগল? রাদমান মৃদু হাসল। পরক্ষণেই হাসি মুখে উত্তর দিল, বুঝতে পেরেছি মা জননী। রাদ্দিতা এক দৃষ্টিতে লাল শাড়িটার দিকে তাকিয়ে আছে।
একটু আগেই রাফিজা বেগম তাকে শাড়িটা পরে আসার জন্য ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছেন। রাদমানের কেবিনে এখন বড়রা সবাই বসে আছে, কাজীও চলে এসেছে। সে শাড়ি পরে বের হলেই বিয়ে পড়ানো স্টার্ট হবে। রাদিতা তাই আর দেরি না করে খুব দ্রুত সুন্দর করে শাড়িটা পরে ফেলল। সে শাড়িটা ভালো করেই পরতে পারে। ওয়াশরুমে আয়নায় একবার নিজেকে দেখে নিল। মায়ের কথা মনে পড়ে রাদিতার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আজের দিন দেখলে তার বাবা মা কত খুশি হতো। তাদের ছোট্ট রাজকন্যা আজ কারোর ঘরের ঘরণী হতে যাচ্ছে। রাদিতা খানিক সময় নীরবে অশ্রু বিসর্জন দিয়ে নিজেকে ধাতস্থ করে ওয়াশরুমের বাইরে পা রাখল। রাদিতাকে লাল শাড়ি পরে বের হতে দেখে রাদমান খানিকটা সময় স্তব্ধ দৃষ্টিতে তার লাল পরিটার দিকে তাকিয়ে রইল। কি অপরূপ লাগছে তাকে। মনে হচ্ছে আকাশ থেকে ঠুক করে এইমাত্র লাল পরিটা ধরণীতে নেমে এসেছে। রাদিতাকে বের হতে দেখে রাফিজা বেগম তার দিকে এগিয়ে গিয়ে তার নরম তুলতুলে হাতটা ধরে বেডে রাদমানের কাছে বসিয়ে দিয়ে নিজেও তাদের পাশে বসে গেলেন। সিঙ্গেল বেডের সামনে চেয়ার নিয়ে বসে আছেন রাদমানের বাবা, চাচা, হসপিটালের একজন ডক্টর আর রাদিতার চাচা ও কাজী। রাদিতা এতগুলো মানুষের সামনে লজ্জায় জড়সড় হয়ে মাথা নিচু করে বসে আছে। রাদমান এখনো রাদিতাকে আর চোখে পরখ করছিল। তারপর দুজন মানুষ একটা পবিত্র সম্পর্কের বন্ধনে আটকা পড়ল। বিয়ের কাজ সমাপ্ত হয়ে গেলে রাদমানের বাবা বিয়েতে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়ে তাদেরকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। রয়ে যান শুধু রাদিতার চাচা। তিনি চেয়ার থেকে উঠে এসে রাদিতার সামনে দাঁড়ালে রাদিতা বসা থেকে উঠে দাঁড়িয়ে তার চাচাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরমান সাহেব অশ্রুপূর্ণ চোখে তার ভাতিজির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সুখে থাকিস মা, আমি তো একটা অধম। চাচা হয়ে নিজের ভাতিজিকে যাবতীয় সমস্ত কষ্ট থেকে আগলে রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দিস মা। একটা বার তুই আমায় বললি না তোর চাচি তোকে কষ্ট দেয়? কেন করলি রে এরকম? একটা বার শুধু বলে দেখতিস তোর চাচা কি করতে পারে তার ভাতিজির জন্য। আজ তোর শাশুড়ি না বলে তো আমি কোনোদিনই জানতেই পারতাম না। রাদিতা তার চাচার কথায় খারাপ কিছু আভাস পেয়ে তার চাচার বুকে মাথা তুলে অস্থির কণ্ঠে বলল, চাচু, আমি যা কষ্ট করার করেছি, এখন এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তুমি এসব নিয়ে চাচিকে কিছু বলো না প্লিজ। আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি। আমার জন্য যাতে তোমাদের সংসারে অশান্তি না হয়, এজন্য আমি এতদিন চুপ ছিলাম। তুমি আর নতুন করে ঝামেলা সৃষ্টি করো না প্লিজ চাচু। আমার এই কথাটা অন্তত রাখো। তোর মনটা অনেক বড় রে মা, একদম বাবা মায়ের মতন হয়েছিস। ঠিক আছে, আমি তোর কথাটা রাখবো। তোর চাচিকে এসব নিয়ে কিচ্ছু বলবো না। এবার খুশি তো? এখন একটু হাস। রাদিতা ভেজা চোখেই হাসলো। তার চাচাও হাসি মুখে তার চোখের পানি মুছিয়ে দিয়ে রাদমানের কাছে নিয়ে গেল তাকে। রাদমানের হাতে রাদিতার হাত দিয়ে বললেন, আমার ভাইয়ের শেষ চিহ্ন তোমার হাতে তুলে দিলাম। ওকে দেখে রেখো বাবা। আমি চাচা হয়ে তাকে আগলে রাখতে পারিনি। আমার আড়ালে মেয়েটা কষ্টই পেয়েছে। তুমি অন্তত ওকে আগলে রেখো। রাদমান আরমান সাহেবের কথায় মৃদু হেসে উত্তর দিল, আপনি চিন্তা করবেন না চাচা, আমি ওকে কখনো কষ্ট পেতে দেব না। সব সময় ওকে আগলে রাখবো। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। আরমান সাহেব স্বস্তির নিঃশ্বাস পেলেন। কষ্টের পরই রয়েছে স্বস্তি। তার ভাতিজি আগে কষ্ট করলেও এখন তার জীবনে সুখের দেখা মিলেছে। তিনি আরও কিছুক্ষণ কথাবার্তা বলে রাদমান রাদিতাকে তার বাড়িতে যেতে বলে হাসি মুখে তাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাফিজা বেগমও এতক্ষণ বিষণ্ণ মনে তাদের কথা শুনছিলেন। আরমান সাহেব যাওয়ার সাথে সাথে তিনিও রাদিতার মাথায় হাত বুলিয়ে কেবিন থেকে বের হলেন। রয়ে গেল শুধু রাদনান আর রাদিতা। এতক্ষণ পর রাদিতাকে একা পেয়ে রাদমান বাঁকা হেসে শুয়ে পড়ল। সেই সাথে রাদিতার হাতে হ্যাঁচকা টান দিয়ে তার বুকে নিয়ে আসলো। রাদিতা চমকে উঠে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, কেউ চলে আসবে। রাদমান আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেউ আসবে না, মা চলে আসবে, প্লিজ ছাড়ুন। রাদমান রাদিতার ঘাড়ে চুমু খেয়ে বলল, আসলে আসুক, ছেলে আর ছেলের বউয়ের রোমান্স থেকে এমনিতেই চলে যাবে। এখন কোনো কথা না, চুপচাপ শুয়ে থাকো। আমি আমার বউকে জড়িয়ে ধরে ঘুমাবো। রাদিতার লাজুক হেসে তার বুকে গুটিসুটি মেরেই পড়ে রইল। নির্লজ্জ লোক। রাদমান রাদিতার লজ্জা পাওয়ার বিষয়টা আন্দাজ করে মৃদু হেসে বলল, ইস, আমার বউটা কত লজ্জা পায়, আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারি না।
এখন রাত 10টা বাজে। রাদমানদের 3তলা বাড়িটাতে মানুষে গম গম করছে। রাদমানের অ্যাক্সিডেন্ট এবং বিয়ের খবর শুনেই মূলত সব মেহমানদের সমাগম ঘটেছে তার বাড়িতে। আজই রাদমানকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। তার শরীরের অবস্থা বিবেচনা করে একদিনের মধ্যেই ডক্টররা তাকে রিলিজ দিয়ে দিয়েছেন। তার বাসাতেই পারিবারিক ডক্টরের দ্বারা তার ট্রিটমেন্ট চলবে। রাদমান বিছানায় শুয়ে শুয়ে রাতদিতার অপেক্ষা করছে, কিন্তু তার কাজিনরা এই যে কখন থেকে তার বউটাকে নিয়ে গেছে এখনো দিয়ে যাওয়ার কোনো খবর নেই। তার হাতে পায়ে ব্যান্ডেজ যদি না করা থাকতো এখনই গিয়ে সে তার ফাজিল কাজিনগুলোকে কান মুচড়ে দিয়ে তার বউকে কোলে করে নিয়ে আসতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই সে নিজের রুমে শুয়ে শুয়ে দুঃখ যাপন করছে। কাল রাতে হসপিটালে রাতদিতাকে বুকে জড়িয়েই সে ঘুমিয়েছিল। এখনও যে তার বুকটা ছটফট করছে, কখন সে তার বউটাকে বুকে জড়িয়ে ঘুমাবে। স্বামী যে তার প্রতীক্ষায় অধীর আগ্রহে চেয়ে আছে, সেই খেয়াল কি আছে মহারানীর? রাদমানের ভাবনার মাঝেই তার কাজিনরা রাতদিতাকে তার রুমে দিয়ে যায়, সেই সাথে বাসর করতে না পারার জন্য তাকে এক বালতি সমবেদনা জানিয়ে যায়। রাদমানের চোখ রাঙানো দেখে বেশি জ্বালাতন না করে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায় ওরা। রাতদিতা মৃদু হেসে দরজা বন্ধ করে রাদমানের পাশে এসে বসে। রাদমান অভিমানী গলায় রাতদিতাকে বলে, মাত্র আসার সময় হলো তোমার? কখন থেকে অপেক্ষা করছি, কোথায় ছিলে? সরি, সবাই নতুন বউ দেখতে এসেছিল, আর আমি সবার মাঝ থেকে কি করে উঠে আসি বলেন? বুঝলাম। এখন কাছে আসো, অসুস্থ স্বামীকে আদর করো। রাদমানের কথা শুনে রাতদিতা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। রাদমান তার বউয়ের লজ্জা পাওয়া দেখে মৃদু হেসে তার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে তার বুকে নিয়ে আসলো। কাঁথা দিয়ে রাতদিতাকে ভালোভাবে জড়িয়ে নিয়ে তার শরীরের সঙ্গে রাতদিতার শরীর মিশিয়ে দিল। রাদমান মৃদু হেসে আলতো করে রাতদিতার কানে চুমু দিয়ে বলে উঠল, সরি বউ, আজ বাসরটা সারতে না পারার জন্য। তবে আমার বউ কি তার স্বামীর ভালোবাসা গ্রহণের জন্য আজ প্রস্তুত ছিল? রাতদিতা লজ্জায় আড়ষ্ট হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জানি না। রাদমান দুষ্টু হেসে বলল, তবে আমার তো খুব ইচ্ছে করছে আজই বাসরটা সেরে ফেলতে। কি বলো তুমি বউ? রাতদিতা রাদমানের বুকে আলতো করে চাপড় দিয়ে বলল, নির্লজ্জ লোক, সব সময় শুধু বাজে কথা। স্বামীরা তো বাজে কথাই বলে তাদের বউয়ের কাছে, কচু বলে। রাতদিতা লাজুক স্বরে বলল। রাদমান মৃদু হেসে বলল, ভালোবাসি বউ, ভালোবাসার চেয়েও একটু বেশিই ভালোবাসি। রাতদিতাও হাসি মুখে বলল, আমিও আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।